বিষয় সংস্কারের কথা যেটা বলে সবাই বলি আমরা, ইভেন কোন কোন রাজনৈতিক দলও বলছে সংস্কারটা যদি আমি সংবিধানের দিকে তাকায় থাকি যে সংবিধান সংস্কার করবে আর আমরা সেই মোতাবেক চলবো, এটা কোশ্চিন কালে হবে নাকি? আপনি তো ডিটারমিনেশন আমি দেখছি না, আমি সেটা বলছি। সুতরাং আপনাকে বিষয়গুলো চূড়ান্ত করতে হবে। আরেকটা কথা বলছি আপনি নতুন দল সম্পর্কে। নতুন দল যদি বলেন আপনি, আমি ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের কর্মী না বা নেতা না, সে কারণে বলছি। আর সংস্কারের যে বিষয়গুলো হাবিব ভাই বলছে, তাদের সাথে হাবিব ভাইয়ের সাথে কোনো বিষয়ে আমি একমত, আবার দ্বিমতও আছে। যেমন আগে উনি বলছেন যে ছাত্ররা তো রাজনীতি করবে কেন, ছাত্ররা লেখাপড়া করবে, ছাত্র দিয়ে দল হয় না। আপনি ছাত্রদের বয়স কিন্তু এবার সংসদে বোধহয় প্রস্তাব আছে সংস্কারে যে 21 বছর বয়সও নিতে পারে, বয়সটা 21 বছর করতে পারে। সেটা অবশ্যই খারাপ হবে, কারণ একটা ছেলের ছাত্রের গন্ধ যাইতে 24, 25, 26, 27 পিএইচডি ডিগ্রি করলে, উচ্চশিক্ষা করলে 28, 30ও হয়ে যায়। কিন্তু লক্ষণীয় হইলো এই, যদি সেই জায়গাটায় থাকি তাহলে 25 বছরের ব্যক্তিকে কিন্তু এমপি হিসাবে অ্যাপ্রুভাল দেওয়া আছে আমাদের আগের সংবিধানটাই, 25 বছর সেখানে অ্যালাউ করছে। আর এরা প্রস্তাব করতে চাচ্ছে 21। 25 বছরের ছেলে যদি এমপি হতে পারে তাহলে 21 বছর খুব একটা তফাৎ না, কিন্তু আমি দ্বিমত করি 21 বছর, কোনো সন্দেহ নাই। কিন্তু সংবিধানে আমি তো 25 বছরও সাপোর্ট করি না, কারণ একটা মানুষের পরিপক্কতা দরকার। আপনি তো ওইভাবে আসেন, কারণ আপনি যদি এটা বললে, যদি এখানে অপ্রাসঙ্গিক তবুও বলি, আমরা যেহেতু মুসলিম ঘরানার, আমাদের রাসূল পাক ছিলেন জন্মে রাসূল, কিন্তু তার স্বীকৃতি হচ্ছে 40 বছর বয়সে। অর্থাৎ 40 বছরটা হলো একটা পরিপক্কতার কি বলে, পরিপক্কতার এক্সাম্পল, যে ওই টাইমটায় মানুষ ম্যাচিউরড হয়। তো সেই হিসাবে আপনি সংসদ নির্বাচনের মিনিমাম বয়স হওয়া উচিত আমার মতে 40, আমার মতে, কারণ আপনার পরিপক্কতা দরকার। আমি জানি এগুলো ধোপে টিকবে না। আবার ইউনূস সাহেব যে ছাত্রদেরকে দল করার প্রস্তাব দিচ্ছেন, এবং হাবিব ভাই যেটা বললেন যে প্রলং করলে তাদের পক্ষপাতিত্ব হতে পারে, এটা আমি টু সাম এক্সটেন্ট যে অস্বীকার করব তা নয়, তা নাহলে এত প্রলং করার কোনো দরকার নাই। আরেকটা বিষয়, সংস্কারের কথা যেটা বলে সবাই বলি আমরা, ইভেন কোন কোন রাজনৈতিক দলও বলছে সংস্কারটা যদি আমি সংবিধানের দিকে তাকায় থাকি যে সংবিধান সংস্কার করবে আর আমরা সেই মোতাবেক চলবো, এটা কোশ্চিন কালে হবে না। কারণ আপনি সংবিধান যদি আজকে সংস্কার করেন, 2/3 মেজরিটি যে কোনো সময় যে কোনো দল আসলে এই আজকের সংশোধিত সংবিধানকে আবার আমি আগের সংবিধানে নিয়ে যেতে পারবো, এতে কোনো সন্দেহ নাই, যে কোনো সময় পারবো। সেজন্য দরকার আপনার দলীয় সংস্কার করা। আপনি যদি আপনার নিজের ঘরে গণতন্ত্রটা নিয়ে আসতে পারেন, যেমন কোন দল বলছে যে এত দফা আমরা সংস্কার চাই, তাতে বলছে পরপর 2 বার, কিংবা আমি আরো একটু ব্যাখ্যা করি যে কোনোভাবেই 2 বারের বেশি কেউ হতে পারবে না, এই কথা আছে। কিংবা একই ব্যক্তি পার্টির সভাপতি কিংবা প্রধানমন্ত্রী হতে পারবেন না, এ প্রস্তাবও আছে। যদি তাই হয়, আমরা বারবার সংবিধানের দিকে তাকাচ্ছি, আমার গঠনতন্ত্রটা যদি আমি সংশোধন করে ফেলি, তাহলে তো সংবিধানের অনেক সংশোধন প্রয়োজন হয় না। কিন্তু আমরা কি সেটা পাচ্ছি? সেটা তো মানে আপনি বলছেন যে নিজেদের গঠনতন্ত্র, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তো সংসদের মানে বিষয়টা আসবে যে সংসদে এটা গ্রহণযোগ্য হলো কিনা, তাই না? নো, আমার গঠনতন্ত্র আমি যদি ঠিক করে ফেলি আর সংবিধান যদি লিখে দেয়, সংবিধানে যাই থাকুক আপনি নির্বাচন করবেন, কিন্তু দলীয় গঠনতন্ত্র স্থির হন যে আমার গণতন্ত্র আমি চূড়ান্ত রাখবো, 2 বারের বেশি আমি প্রধানমন্ত্রী হব না, কিংবা আমি একই সময় পার্টির প্রধান কিংবা প্রধানমন্ত্রী থাকবো না, কিংবা যিনি এমপি হবেন সে দলীয় পদে থাকবেন না, এটা যদি আর নিজস্ব দলীয় গঠনতন্ত্র তৈরি করে ফেলে, তাহলে তো সংবিধান যেভাবে করে থাকুক, এটা আমার গঠনতন্ত্রের ব্যাপার। আমরা নির্বাচন করব না 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে, আমরা এমপি হলে ওই পদ ছেড়ে দিব, এটা আমার দলীয় গঠনতন্ত্র। তাহলে সংস্কার অনেকটা এগিয়ে যায়, আমি সেটা বলছি, আমি বলছি না। এখন যদি বলেন প্রেক্ষাপটে আসলে দলীয় গঠনতন্ত্র একেবারে ফিক্সড রাখা, যেমন তারেক রহমান কিন্তু 31 দফার পাশাপাশি এও বলছে যে প্রয়োজনের সময় বা সময়ে এটা পরিবর্তন হতে পারে প্রয়োজন অনুযায়ী। সেটাই তো আমি বলছি, তো প্রয়োজন হতে পারে, পরিবর্তন হতে পারে, তার মানে কি আপনি তো ডিটারমিনেশন আমি দেখছি না, আমি সেটা বলছি। সুতরাং আপনাকে বিষয়গুলো চূড়ান্ত করতে হবে। আরেকটা কথা বলছি আপনি নতুন দল সম্পর্কে। নতুন দল যদি বলেন আপনি, আমি ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের কর্মী না বা নেতা না, আমি যদি সেই হিসাবে বলি দল হতেই পারে, কিন্তু আমি যদি আবার রাজনৈতিক দল থাকি, ধরেন আমার একটা দল আছে, তাহলে আমি নতুন দল সাপোর্ট করব না। উপরে যতই গণতন্ত্রের কথা মুখে মুখে বলি না কেন, আমি তো চাইবো না আমার একজন প্রতিদ্বন্দ্বী বাজারে আসুক, নাম্বার 1। নাম্বার 2, আমি যদি দেখি যে সেই দলটা নিয়ে একটা ষড়যন্ত্র চলার সম্ভাবনা আছে, তখন তো আমার আরো ডাউট প্রকাশ হবে।
এটা যেমন সত্যি, পাশাপাশি যদি আমি নিরপেক্ষভাবে উদারপন্থী চিন্তা করি, তাহলে আপনার দল করার অধিকার যখন আছে, তাইলে আপনি যে কোনো ব্যক্তি সম্পর্কে কমেন্ট করতে হইলে, মন্তব্য করতে হলে তাকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে কথা বলবেন। যেমন ধরুন, আমি একজন লয়ার, আমি দেখছি এই সমন্বয়কদের কেউ কেউ বলছে আমার নাতির সমান, ছেলের সমান, কোথাও কোথাও বেয়াদব শুনছি, এমন কথা আসছে। এটা কেন এক্সাম্পল দিচ্ছি, আমার পছন্দ নয়। যেমন আমি একজন লয়ার, আমি কোর্টে মামলা করতে গিয়ে যদি দেখি যে আমার উল্টা দিকে ডক্টর কামাল হোসেন সাহেব আছেন, মামলা করেন, কিংবা ব্যারিস্টার আমির ইসলাম সাহেব মামলা করেন, তাহলে কি আমি তাদের প্রতি শ্রদ্ধা দেখাইয়া মামলা রেখে চলে আসবো যে না স্যার আপনার বিরুদ্ধে আমি মামলা করতে পারবো না? অফকোর্স নট। কিন্তু যখন আমি কোর্ট থেকে বেরোবো, উনিও কোর্ট থেকে বেরোবে, আমি তার সাথে কোনো বেয়াদবি করব না, আমি সালাম দিব, ইয়ে করব। ঠিক একইভাবে ছাত্র যখন রাজনীতিবিদদের সামনে মুখোমুখি বসবে, কোনো উদ্ধত্ত আচরণ করবে না, কোনো বেয়াদবি করতে পারবে না, কিন্তু তাদের যে বক্তব্য, সিদ্ধান্ত, সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করাই রাজনৈতিক দলের উচিত বলে আমি মনে করি।